গত সরকার এবং তার আগের সরকারগুলোর সময় বাংলাদেশ ব্যাংক যেভাবে রাজনৈতিককরণের কারণে ব্যাংকগুলো ধ্বংস হয় এবং লুটপাটের যে লুটপাট সৃষ্টি হয় সেগুলো আবারও ফিরে আসছে, কারণ নতুন সরকার আসার পরে নতুন করে রাজনৈতিককরণের একটা প্রভাব দেখা যাচ্ছে। তো এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার তাকি মোহাম্মদ জুবায়ের। তাকে বাংলাদেশ ব্যাংক রাজনীতিকরণের একটা আবার চেষ্টা চলছে, কি ধরনের আসলে চলছে বা কি বিষয়? আচ্ছা, মূল বিষয় হলো কেন্দ্রীয় ব্যাংকের কিছু নির্দিষ্ট দায়িত্ব আছে একটা দেশের ইকোনমির, কিছু নির্দিষ্ট ফাংশন তারা দেখাশোনা করে। এর মধ্যে মূল দায়িত্ব হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, যেটা জানেন সরাসরি প্রত্যেকটা মানুষের জীবনের উপর যেটার প্রভাব পড়ে। অর্থাৎ যদি দ্রব্যমূল্য বেড়ে যায় প্রত্যেকটা মানুষের দ্বারা সাফারার হয়। কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব হলো এই মানি ম্যানেজমেন্টের মাধ্যমে মূল্যস্ফীতি ধরে রাখা। দ্বিতীয় দায়িত্ব হলো মুদ্রার মূল্য ঠিক রাখা, অর্থাৎ মুদ্রার যে মূল্য থাকা উচিত বাজারের অনুপাতে সেই অনুপাতটা ধরে রাখা, অর্থাৎ বিদেশি মুদ্রার বিনিময়ে দেশের মুদ্রার যে মূল্যমান সেটা ধরে রাখা। তৃতীয়ত হলো ব্যাংকগুলো যে আর্থিক খাতের মনিটরিং করা, এগুলোকে ঠিকভাবে পর্যবেক্ষণ করা, ঠিকভাবে কার্যক্রম চলছে কিনা। সেখানে যেটা হয়েছে পূর্ববর্তী সরকারগুলোর সময় এই কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। আপনারা দেখবেন ব্যাংক লুটের ক্ষেত্রেও সেন্ট্রাল ব্যাংক ইউজ হয়েছে। ব্যাংকগুলো যখন দখল হয়েছে সেখানেও সেন্ট্রাল ব্যাংকের সহযোগিতা তারা নিয়েছে, এবং তারা বিভিন্ন নীতির সহায়তার মাধ্যমে বিভিন্ন পলিসি সাপোর্টের নামে লাখ লাখ কোটি টাকা তারা ব্যাংক খাত থেকে এই যে লুটেরা গোষ্ঠী বের করে নিয়ে গেছে। এটার মূল সংযোগটা ছিল রাজনৈতিক সংযোগ, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অলওয়েজ মানে কাজ করবে, সে হলো অর্থনীতির একটা বডি হিসেবে, রেগুলেটরি বডি হিসেবে, যার সাথে গভর্নমেন্টের যে একটা অ্যালাইনমেন্ট থাকবে অবশ্যই, কিন্তু সেটা অর্থনীতিকে জলাঞ্জলি দিয়ে নয়, অর্থনীতি ঠিক রেখে সরকারের বাকি সাপোর্টগুলো দেয়। কিন্তু অতীতে যেটা হয়েছে সেই ধারাবাহিকতা আমরা আবার খুব জোরালোভাবে ফিরে আসার ইঙ্গিত দেখতে পাচ্ছি। যেমন আমি যদি বলি, সেন্ট্রাল ব্যাংক এখন তার মূল যে দায়িত্ব, দেখেন মূল্যস্ফীতি 9%-এর উপরে আছে, এবং দেশের মুদ্রামান অনেক দিন ধরে এখন স্থিতিশীল আছে, কিন্তু তাও ঝুঁকির মধ্যে আছে। তাহলে এখন এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংকের যে ফোকাস, সে ফোকাস তার নিজের দায়িত্বের দিকে না থেকে এখন আমরা ফোকাস দেখতে পাচ্ছি সরকারের যে রাজনৈতিক যে প্রোগ্রামগুলো, অর্থাৎ বর্তমান সরকার দায়িত্বে আসার আগে, নির্বাচনের আগে তারা যে রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সেন্ট্রাল ব্যাংক একটা মুখ্য ভূমিকা পালন করছে। এবং এর অংশ হিসেবে তারা যে কাজগুলো করছে, যদি আমি একটা একদম রিসেন্ট এক্সাম্পল দিই, তারা বড় ঋণ গ্রহীতাদেরকে, যারা বড় বড় শিল্প গ্রুপ আছে, তাদের ঋণ গ্রহণের ফান্ডেড ঋণ, অর্থাৎ ক্যাশ টাকা যেটাই পাবে, সেই ঋণ গ্রহণের সীমা 15% থেকে বাড়িয়ে 25% নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ বড় গ্রুপগুলো এখন যে কোনো ব্যাংক থেকে তার যে পেইড আপ ক্যাপিটাল, সেই ক্যাপিটালের এখন সে, আগে যদি কোনো ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল 10,000 টাকা আপনি যদি ধরেন, সে 1500 কোটি টাকা পেত, এখন নতুন নীতিমালার মাধ্যমে সে 2,500 কোটি টাকা পাবে। অর্থাৎ প্রায় এখানেই মানে তার 1,000 কোটি টাকা তার লোনের লিমিট তার বেড়ে গেছে। কি হয়েছে দেখেন অতীতে এই বড় গ্রুপগুলোর মধ্যেই কিন্তু খেলাপি ঋণের হার বেশি, এবং বড় বড় গ্রুপগুলো যে বিশাল অঙ্কের তারা ঋণ নিয়েছে, এর একটা বড় অংশ কিন্তু পাচার হয়েছে, বড় একটা অংশ ফান্ড ডাইভার্ট হয়ে গেছে, এবং দেশের ব্যাংক খাত যে কলাপস করছে, এটা কিন্তু এসএমইর কারণে কলাপস করেনি, বা ক্ষুদ্র উদ্যোক্তাদের কারণে কলাপস করেনি, বা যারা পার্সোনাল লোনে তাদের জন্য কলাপস করেনি, এই বড় শিল্প গ্রুপগুলোর কারণেই কলাপস করেছে। এখন এই বড় শিল্প গ্রুপকে আরও ঋণ দেওয়ার সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের, অর্থাৎ এই বড় শিল্প গ্রুপ কাছে ঋণের অর্থ, অর্থাৎ ব্যাংকের অর্থ আরও বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে, পুঞ্জীভূত হয়ে যাওয়ার সুযোগ হয়েছে। তারা যুক্তি হিসেবে দেখিয়েছে যে বড় গ্রুপগুলোর এক্সপোজার লিমিট বেড়ে, অর্থাৎ তাদের ডিমান্ড বেড়েছে, সেই ডিমান্ড বাস্তবায়নের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি অর্থনীতিবিদদের রিসেন্ট গত কয়েক বছরের কথাবার্তা শুনেন, তাহলে আপনি দেখবেন যে তারা বারবারই বলছে যে ব্যাংকের কাজ না লং টার্ম ফাইন্যান্স করা, ব্যাংকের কাজ হলো শর্ট টাইম, কারণ সে হলো আমানতটা আপনার কাছ থেকে নেয় শর্ট টাইমে, হয়তো 1 মাসের জন্য বা ম্যাক্সিমাম 10 বছরের জন্য, কিন্তু সে ফাইন্যান্স করতেছে হলো 20 বছর, 25 বছর, 30 বছরের জন্য, অর্থাৎ স্বল্প মেয়াদে টাকা নিয়ে সে দীর্ঘমেয়াদে আটকে দিচ্ছে, টাকা বিনিয়োগ করছে।
এ কারণে মূলত ব্যাংক তার নিজের যে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটা সে ঠিকভাবে করতে পারে না। মূলত বহির্বিশ্বে দেখবেন বা ফার্স্ট ওয়ার্ল্ড বা সেকেন্ড ওয়ার্ল্ডে দেখবেন, সেটা হলো তারা মানে বড় গ্রুপগুলো, শিল্পগুলো, তাদের যে দীর্ঘমেয়াদী যে ফাইন্যান্স, তারা সেটা বন্ড মার্কেট, ইকুইটি মার্কেট বা হলো পুঁজি বাজার বা স্টক মার্কেট থেকে তারা এটা কালেক্ট করে। বাংলাদেশেও সেটার কথা বারবার বলা হচ্ছিল, যদিও আমাদের এই জায়গাটা এখনও স্ট্রংভাবে দাঁড়ায়নি। কিন্তু যদি এই গ্রুপগুলোকে বা শিল্পগুলোকে যদি এই বিষয়টা তাদেরকে ওইভাবে করে দেওয়া হতো এবং তাদেরকে যদি ব্যাংক থেকে তারা সাপোর্ট না পেয়ে, তারা কিন্তু বাধ্য হয়ে ওইদিকেই যেত, শেয়ার বাজারে যেত, ইকুইটি মার্কেটে যেত, তাই না, বন্ড মার্কেটে যেত, তখন কিন্তু ওই মার্কেটগুলো স্ট্রং হতো। কিন্তু হলো আপনি আরও তাকে লং টার্ম ফাইন্যান্সের সুযোগ করে দিলেন। আর একটা বিষয় আপনি যদি দেখেন, সেটা হলো ব্যবসায়ীরা যা যা সুবিধা ফেসিলিটি চাচ্ছেন সবই দেয়া হচ্ছে। আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটাও তো আপনাকে দেখতে হবে। আপনি প্রত্যেকটা মানুষের যেমন কর্মসংস্থানের প্রয়োজন আছে, অবশ্যই তার সুন্দরভাবে তার যে অর্থ যে উপার্জন করে সেটা দিয়ে তাকে সুন্দরভাবে বেঁচে থাকারও তার অধিকার আছে। এবং সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব কিন্তু যারা উপার্জন করতেছে তাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার বা জীবনযাত্রা সহজ করার সুযোগ করে দেয়, এটা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। সেন্ট্রাল ব্যাংক তার সেই দায়িত্ব থেকে সরে কী করতেছে, সে এখন কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পকে সে মূল টার্গেট হিসেবে নিয়েছে। এখন এটা থেকে যেটা হয়েছে, অতীতে যেরকম এভাবে বিভিন্ন পলিসি সাপোর্টের নামে বিভিন্ন বড় এক্সপোজার দেওয়ার মাধ্যমে ব্যাংক থেকে লুট হয়েছে, এখন কি আপনি আটকাতে পারবেন? আপনার কাছে মনে হয় আপনি পলিসি করে দিলেন, এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকবে না এর কোনো গ্যারান্টি নেই। ইভেন আপনার যদি আমার খেলাপি সংস্কৃতি যদি কথা বলেন, আমাদের নিজের যিনি গভর্নর তিনি নিজেও কিন্তু ব্যবসায়ী, যিনি একমাত্র ব্যবসায়ী গভর্নর বাংলাদেশ ব্যাংকের ইতিহাস টিল নাও, এবং উনি নিজেও একসময় খেলাপি ছিলেন। এবং ব্যাংকের কর্মকর্তারা বলছেন যে ব্যবসায়ীরা যাই চাচ্ছে গভর্নর তার সর্বোচ্চ সুবিধা, সর্বোচ্চ ক্যাপাসিটি ইউজ করে সেদিকে দিচ্ছেন। ইভেন গভর্নর তার মূল কাজ দিকে ফোকাস না থেকে তিনি তার কর্মকর্তাদের বলে দিয়েছেন যে তোমরা ব্যাংকের যে সেন্ট্রাল ব্যাংকের যে রেগুলার কাজগুলো, রুটিন ওয়ার্কগুলো তোমরা করে যাও, আমি গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো বাস্তবায়নের দিকে ফোকাস থাকবো। অর্থাৎ অ্যাজ এ গভর্নর তার যে মূল দায়িত্ব সেটা থেকে কিন্তু অলরেডি বিচ্যুত হয়ে গেছেন। এবং যেটা এখন ভয়ের জায়গাটা কোথায় দেখেন, এই পার্লামেন্টেও কিন্তু 11 জন খেলাপি আছে। বর্তমান যে বিএনপি সরকারের যে পার্লামেন্টটা, তারা বিএনপির 11 জন সংসদ সদস্য তারা খেলাপি ছিলেন। তারা সরাসরি খেলাপি বলা যাচ্ছে না, কারণ তারা কোর্ট থেকে রায় নিয়ে, স্টে অর্ডার নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়েছেন। গভর্নরও সেম অবস্থা থেকে এসেছেন। এখন কেউ কেউ এটাকে যুক্তি হিসেবে দেন যে গভর্নর নিজে ভালো ব্যবসায়ী ছিলেন, উনি তাহলে ব্যবসায়ীদের সমস্যাগুলো বুঝবেন, তাহলে দেশের অর্থনীতি খুব ব্লুম হবে, মানে খুব ফ্লোরিশ, খুব বড় আকার ধারণ করবে, অর্থনীতি গতিশীল হবে। আমি একটা প্রশ্ন এখানে রাখতে চাই যারা এই ধরনের যুক্তি দেন, যে গভর্নর, এবং আরোটা বলা হয় উনি একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন, হিসাববিদ ছিলেন, উনি দেশের অর্থনীতি ভালো হিসাব করতে পারবেন, ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে উনি দেশের অর্থনীতিকে ভালো করে নিতে পারবেন। আমার প্রশ্নটা এখানে, উনি কিন্তু কোনো পলিটিক্যাল ফিগার ছিলেন না, আপনি জানেন। বিগত 15 বছর আওয়ামী লীগের সময় অনেক বিএনপির ব্যবসায়ীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, ট্রু। কিন্তু মোস্তাকুর রহমান, ওনাকে কিন্তু কেউ চিনত না বিএনপির একজন কোনো নেতা হিসেবে, বা উনি কোনো বিএনপির কোনো পদধারীও ছিলেন না, উনি ওইভাবে কোনো বড় ব্যবসায়ী নেতাও ছিলেন না। তাহলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, এটা তো যৌক্তিক কোনো কারণ নেই। তাহলে ওনার ব্যবসা কেন খেলাপি হয়েছিল? তাহলে উনি অবশ্যই ওনার মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারেননি, ওনার ব্যবসা ঠিকভাবে গুছিয়ে রাখতে পারেননি। এখানে প্রশ্নটা যৌক্তিক যে যে ব্যক্তি তার নিজের একটা ছোট ব্যবসা, অনেক বড় বৃহৎ ব্যবসাও না কিন্তু তার, সেই ব্যবসাটার যে নিজে ম্যানেজমেন্ট করতে পারেনি, সেখানে তিনি মানি ম্যানেজমেন্ট করতে পারেননি বিধায় তো খেলাপি হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কোনো সুযোগই নেই, কারণ তাকে কেউ চেনে না। তাহলে তিনি কিভাবে দেশের অর্থনীতি একদম সে খুব ওয়েল ম্যানেজমেন্ট করবেন, এটা আমাদের ডাউট আছে। এবং শুরুতে আমরা যখন সে বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলেন, পরামর্শ নেন, তখন আমাদের মনে হয়েছিল উনি হয়তো ইনক্লুসিভ কিছু ভালো সিদ্ধান্ত নেবেন। কিন্তু যখন এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে উনি ফোকাস দিচ্ছেন, উনি মূল কাজ থেকে সরে আসছেন, এটা কিন্তু আমাদের উপর প্রভাব পড়ছে। অলরেডি দেখেন যে আমাদের 9% প্লাস আবার আমাদের ইনফ্লেশন হয়ে গেছে, অর্থাৎ মূল্যস্ফীতি হয়ে গেছে। এর পেছনে ইরান যুদ্ধের দায়ও আছে, বহিখাতের যে শকটা সেটাও আছে অবশ্যই, কিন্তু এটাকে তো আমার মোকাবেলা করতে হবে, এটা তো আমার কন্ট্রোলে নাই অবশ্যই, কিন্তু সেটা মোকাবেলা করার ম্যানেজমেন্টটা তো আমাকে করতে হবে। পাশাপাশি আমরা যে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, অর্থাৎ একটা
কঠোর মনিটারি মুদ্রানীতির মধ্যে আমরা আছি। জানেন আমাদের পলিসি রেট অর্থাৎ সুদের হার 10% অনেকদিন ধরে রাখা হয়েছে। তাহলে এই কঠোর মুদ্রানীতির অর্থ হলো মানি প্রবাহ, মুদ্রা প্রবাহ কম হবে, মূল্যস্ফীতি কম হবে, মানি ম্যানেজমেন্ট মানে অর্থাৎ অর্থনীতির ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টটা ঠিক থাকবে, অর্থাৎ সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা মূল ফোকাস থাকবে। আওয়ামী লীগের সময় দেশের এই অর্থনীতি অস্থিতিশীল হয়ে গেছিল কেন? প্রচুর আমরা ঋণ হয়ে গিয়েছিলাম, আপনি জানেন যে আমাদের অনেক ডিউ হয়ে গিয়েছিল, বৈশ্বিক বিভিন্ন দেনার দায়ে পড়েছিলাম, আমাদের অভ্যন্তরীণ ব্যাংক খাত পুরা ধ্বংস হয়ে গেছিল। এটার মূল কারণ ছিল ওই গভর্নমেন্ট গ্রোথে ফোকাস ছিল। তারা দেখাইছে যে আমি 7%, 6% বা আমি 8%, 9% আমি গ্রোথ এবং টার্গেট আমি ডাবল ডিজিট গ্রোথে আমি যাব। গ্রোথ ফোকাস থাকার কারণে সে হলো ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো করতে গিয়ে যেটা হয়েছে, খাতগুলো মানে পুরা মানে যে বলা হয় যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, এটা নষ্ট হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে আমরা কিন্তু এটার ফল এখন ভোগ করছি, অর্থাৎ অর্থনীতির ভেতর থেকে ফাঁপা হয়ে গিয়েছিল। তাহলে এখন গভর্নমেন্ট আবার ওই শেখ হাসিনার আমলে যে গ্রোথ বেজ ইকোনমির দিকে ফোকাস ছিল, এখনও সেই একই গ্রোথ বেজ ইকোনমির দিকে ফোকাস হয়ে গেছে, এবং যে কারণে অলরেডি ইকোনমিতে মানি সাপ্লাই অনেক বেড়ে গেছে। আমি যদি বলি রিজার্ভ মানি অলরেডি 13.35% বেড়ে গেছে, যেটা আগে গত বছর যেটা মাইনাস ছিল। অর্থাৎ মুদ্রা প্রবাহ অর্থাৎ ইস্যু মানি অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক যে টাকা সাপ্লাই সেটা বেড়ে গেছে। এবং এই যে নতুন যে বিভিন্ন প্যাকেজ আসতেছে, যে বিভিন্ন লোনের সুবিধা বাড়ানো হচ্ছে, মানি সার্কুলেশন ডেফিনেটলি আরও বেড়ে যাবে। কিন্তু সেটা যেটা হবে দিন শেষে আমাদের জনজীবনে সেটার প্রভাব পড়বে। আর দিন শেষে যে লুটেরারা সুযোগ পাবে, যে অপশনগুলো সৃষ্টি হবে, সেই অপশনের মাধ্যমে আশঙ্কা রয়ে গেছে খুব বড়োভাবেই যে আবার সেই মিসম্যানেজমেন্ট, আবার টাকা লুট হয়ে যাওয়া, সেটা আবার ফিরে আসার শঙ্কা রয়েছে।